1956 সালের শীতকাল। দ্য টাইমসের সংবাদদাতা ডেভিড হোল্ডেন বাহরাইন দ্বীপে এসে নেমেছিলেন। তখন বাহরাইন ছিল একটি ব্রিটিশ প্রোটেক্টরেট। প্রোটেক্টরেট ব্যবস্থা হলো অভ্যন্তরীণ বিষয়ে স্বাধীনতা থাকলেও বহির্দেশীয় সম্পর্ক এবং শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য শক্তিশালী যুক্তরাজ্যের উপরেই নির্ভর করতে হতো মধ্যপ্রাচ্যের এই দ্বীপটিকে। হোল্ডেন একসময় ছিলেন ভূগোলের শিক্ষক। তারপরেই অনেক আশা নিয়ে এই আরব দেশটিতে চাকরি নিয়ে চলে আসা তার। তবে ভারত সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার সম্মানে আয়োজিত এক দরবারে অংশ নিতে পারবেন এতটাও আশা করেননি তিনি। উপসাগরীয় অঞ্চলে যেখানেই গেছেন তিনি, সে দুবাই হোক বা আবুধাবি অথবা ওমান, সব জায়গাতেই ব্রিটিশ ভারতের ছাপ খুঁজে পেয়েছেন ডেভিড হোল্ডেন। তিনি লিখেছিলেন, ব্রিটিশ রাজ এখানে কিছুটা আধুভৌতিক দোলাচলের একটা পরিবেশ তৈরি করে রেখেছে। এমন একটা পরিবেশ যেখানে অসঙ্গতিও যেমন আছে তেমনই রয়েছে ফেলে আসা সময়কে ধরে রাখার একটা প্রচেষ্টা। সার্ভেন্টদের এখানে বেয়ারা বলা হয়, লন্ড্রিম্যানদের ডাকা হয় ধোবি বলে, আর ওয়াচম্যানরা হলেন চৌকিদার। ব্রিটিশ ভারতের প্রাচীন প্রথা মেনে রোববারগুলোয় দুপুরের ভোজে অতিথিদের সামনে হাজির করা হয় পাহাড় প্রমাণ ভারতীয় কারি, লিখেছিলেন হোল্ডেন। ওমানের সুলতান পড়াশোনা করেছেন ভারতের রাজস্থানে। তিনি আরবিতে যতটা না স্বচ্ছন্দ, তার থেকে উর্দু অনেক ভালো বলতে পারতেন। তার সৈন্যরা আসতেন কুয়াইতি প্রদেশ থেকে, যে অঞ্চল এখন পূর্ব ইয়েমেন। তাদের স্বাদ ছিল অধুনালুপ্ত হায়দ্রাবাদের সেনাবাহিনীর মতো। অ্যাডেনের গভর্নর নিজে লিখেছিলেন, এখানে এলে যে কারোরই দৃঢ় ধারণা হবে যে এখানকার ঘড়িগুলো বোধহয় 70 বছর আগেই থেমে গেছে। সেই সময়ে ব্রিটিশ রাজের সোনালী যুগ, সিংহাসনে ভিক্টোরিয়া। তখন একদম নতুন আর বৈপ্লবিক চিন্তাভাবনার আরেক নাম হয়ে উঠেছেন গিলবার্ট আর সালিভান জুটি। কিপলিং ভাঙছেন একের পর এক প্রচলিত বিশ্বাস। দিল্লি থেকে হায়দ্রাবাদ হয়ে দক্ষিণ আরবের উপকূলের সংযোগ এতটাই জোরালো ছিল। এখন হয়তো অনেকেই ভুলে গেছেন যে বিংশ শতাব্দীর গোড়ার দিকে আরব উপদ্বীপের এক তৃতীয়াংশই ব্রিটিশ ভারত সাম্রাজ্যের শাসনাধীন ছিল। অ্যাডেন থেকে কুয়েত পর্যন্ত ছিল একের পর এক প্রোটেক্টরেট। সবগুলোই ছিল দিল্লির শাসনাধীন। তদারকি করতেন ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিসের অফিসারেরা। আইন শৃঙ্খলার দায়িত্বে ছিল ভারতীয় বাহিনী, আর জবাবদিহি করতে হতো ভারতের বড়লাটের কাছে। ইন্টারপ্রিটেশন অ্যাক্ট 1889 অনুযায়ী এইসব প্রোটেক্টরেট আইনতই ভারতের অংশ বলে ধরা হতো। জয়পুরের মতো আধা স্বাধীন ভারতীয় দেশীয় রাজ্যগুলোর যে বর্ণনাক্রমিক তালিকা ছিল, তার প্রথম নামটিই ছিল আবুধাবির। লর্ড কার্জন যখন বড়লাট হিসেবে সেই সময়ে, তো তিনি উপদেশ দিয়েছিলেন কেলাত প্রদেশে বা লুস বেলার মতো ওমানকে ভারতীয় সাম্রাজ্যের একটি দেশীয় প্রদেশ হিসেবে গণ্য করা হোক। পশ্চিম দিকে বর্তমানের ইয়েমেনের অ্যাডেন পর্যন্ত ভারতীয় পাসপোর্ট দেওয়া হতো। অ্যাডিনই তখন ছিল ভারতের পশ্চিম প্রান্তের শেষ বন্দর। বোম্বে প্রদেশের অধীন ছিল এই বন্দর শহর। মোহনদাস করমচাঁদ গান্ধী যখন এই শহরে গিয়েছিলেন 1931 সালে, সেখানে অনেক তরুণ আরব নিজেদের ভারতীয় জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দিতেন। যুক্তরাজ্য বা ভারতের জনসাধারণের মধ্যে খুব কম মানুষই তখন জানতেন যে ব্রিটিশ সাম্রাজ্য আরব অঞ্চলেও বিস্তার ঘটিয়েছে। ভারতীয় সাম্রাজ্যের সম্পূর্ণ মানচিত্র খুবই গোপনে প্রকাশ করা হতো। প্রথম দিকে তুরস্ক আর পরে সৌদি আরব যাতে কোনো রকম ইন্ধন না পেয়ে যায়, সেজন্য আরব এলাকাগুলোর ব্যাপারে কোনো নথিও জনসমক্ষে আনা হতো না। রয়্যাল এশিয়াটিক সোসাইটির এক ভাষণে একজন বলেছিলেন, একজন ঈর্ষাকাতর শিখ যেমন তার প্রিয় পত্নীকে পর্দার আড়াল করে রাখেন, তেমনি ব্রিটিশ কর্তৃপক্ষের কাজকর্ম এতটাই রহস্যে মোড়া ছিল যে কেউ যদি দুরভিসন্ধি নিয়ে এমন কিছু প্রচার করার চেষ্টা করত যে ওখানে ভয়াবহ কিছু একটা হচ্ছে, তার কথা বিশ্বাস করানো কঠিন হতো। সুয়েজের পূর্ব দিকের সব ঔপনিবেশিক দায় দায়িত্ব থেকে সরে আসার সিদ্ধান্তের অধীনেই শেষমেশ 1971 সালে ব্রিটিশরা উপসাগর থেকে সম্পূর্ণভাবে সরে যায়। সে বছর জুলাই মাসে ডেভিড হোল্ডেন লিখেছিলেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বর্ণযুগের সময় থেকে এই প্রথমবার উপসাগরের সব এলাকায় ব্রিটিশদের হস্তক্ষেপের হুমড়ি ছাড়া নিজেরাই নিজেদের জীবন ধারণের ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। একই সঙ্গে ব্রিটিশদের সুরক্ষায় নিজেদের তারা যে নিরাপদ মনে করত, সেই সুবিধাও অবশ্য তাদের আর থাকবে না। ব্রিটিশ রাজের শেষ অবশিষ্ট যা ছিল, বেশ কিছু বছর ধরেই এটা অবসম্ভাবীই ছিল। যদিও কোনো দিক থেকে দেখতে গেলে মনোমুগ্ধকর ফেলে আসা সময়কে ধরে রাখার একটা প্রচেষ্টা, তবে এখন সত্যিই শেষ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।